পাশের বাড়িতে আগুন লাগবেই যদি পানির ব্যবস্থা না থাকে, আর আছেও লোক পূর্বে। এই দুটা কি একটু বোধহয় মানে আমরা অনেক সময় হয় কি, যাকে খুব আপন ভাবি তার আবার একটু দোষগুলো আবার ঢেকে রাখার চেষ্টা করি, তার সম্পর্কে স্পষ্ট কথা বলতে খুব ভয় পায়। সো এই যে আমার ভাই বললেন শুভেন্দু, শুভেন্দুর এই কথাগুলো আমার ভাই কিন্তু একবারও বললেন না ন্যাক্কারজনক, ধিক্কারজনক, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী। আমি একটা অন্য দেশ, স্বাধীন দেশ, আমার এই স্বাধীন দেশ সম্পর্কে শুভেন্দুকে কথা বলার অধিকার কে দিল? এবং এই অধিকার যে আমরা কেউ দিইনি, সেটাকে আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমার স্বাধীনতার সার্বভৌমত্বকে নগ্ন হস্তক্ষেপ, আর এই নগ্ন হস্তক্ষেপের নামে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। আর এই ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে বলতে তারাই লজ্জা পায়। ওই আমার ভাই এক জায়গায় আমাকে বলছিল, পাকিস্তানের নাম নেন না কেন, উনি তো আপনাদের কি যেন আত্মীয় হয়। তা আমারও মনে হলো যে শুভেন্দু সম্পর্কে যারা পরিষ্কার কথা বলে না, তারা শুভেন্দুর পরম আত্মার আত্মীয়। সো আমাদের পরম আত্মার আত্মীয় নাই। আর ভারতের যে কথা বললেন শোনেন, 1971 সালে ভারত যে যুদ্ধ করছিল পাকিস্তানের সাথে, আমার মুক্তিযুদ্ধ ছিনতাই করে নিয়ে গেছিল, তার অন্যতম একটা প্রধান কারণ ছিল আমাদের শরণার্থী। 60 থেকে 70 লক্ষ শরণার্থী ভারত রাখতে চায়নি, এবং এই রাখতে না চাওয়ার জন্য সে সময় ভারত যুদ্ধ করে দিল। আমার যুদ্ধ সে ছিনতাই করে নিয়ে গেল এবং আমাকে অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছে। আজকে ভাই হয়তো বলতে ভুলে গেছে, মুসলমান হওয়ার জন্য ভোটাধিকার এনআর, ওটা বলে এনআরআই বোধ হতে, ওখানে প্রায় 1.5 লক্ষ এসআইআর। হ্যাঁ ওখানে, থ্যাংক ইউ আপনাকে। জি। এই ওখানে এই মুসলমানদের নামগুলো কিন্তু অন্তর্ভুক্ত করা হলো না। তাহলে বাংলা ভাষাভাষী হলেই সে বাংলাদেশি, আই ফিল প্রাউড। তাহলে আর ভারতের পশ্চিমবঙ্গ আলাদা রাখার দরকার নাই, পশ্চিমবঙ্গ সহ আমাদেরকে দিয়ে দেখ না কেন, খালি লোকগুলো দিবেন কেন? কারণ এটাই তো ছিল সরাসরি স্বাধীন বাংলা জনাব আন্দোলন। শাহরিয়ার কবির, একটু আপনাকে একটা বিষয় ইন্টারাপ্ট করতে চাই। জনাব, যেমনটি বলছিলেন আপনি, 91 লক্ষ ভোটারদের মধ্যে এসআইআর কিন্তু 51 লক্ষ হিন্দু রয়েছে, কেবলমাত্র মুসলিমরা নয়। আমি আবার বলে দিলাম, কিন্তু মুসলমান বলিনি, কিন্তু বলছে বাংলাদেশি, বলছে বাংলাদেশি সন্দেহে আপনি এদের কাউকে কি করলেন না, নিলেন না। আবার আপনি আসামের দিকে দেখেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ কিন্তু মুসলমান। আমি মুসলমান হিন্দু বলে আমাদের এখানে আমাদের এই সাম্প্রদায়িক কোন রকম উস্কানি সৃষ্টির কোনো সুযোগ নাই, কিন্তু তারা বলতেছেন এবং দেখেন গত কয়েকদিনের চিত্র যদি দেখতে পান, মুসলমানদের ঘর টর যেভাবে ভাঙা হয়েছে, হিন্দুর কোনো ঘর কিন্তু ভাঙা হয় না। সো আপনি যদি ভোটের এই চিন্তাটা এইভাবে চিন্তা করেন যে হিন্দু মুসলমান এই যে বিভক্তি, এই বিভক্তি তো ভারতের খেলা, এই খেলা চলে আসতেছে 47 সাল থেকে। এবং যে কথাতে আমি আটকায় গেলাম সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমাদের যদি সেই শক্তি থাকতো, আজকে যদি আমাদের হাতে আণবিক বোমা থাকতো, আমাদের যদি সেই মিসাইল থাকতো, তাহলে ভারত এরকম কথা বলার সাহস পায়? ভারত কোনোদিনই সাহস পাইতো না। ভারত কিন্তু পাকিস্তানের কোথাও কোনো ভোট হলে সেটা নিয়ে কথা বলে না। আরো শুভেন্দুর আরো মারাত্মক কথা আছে, আমাদেরকে জঙ্গি দেশ বলতে চান উনি। তো এগুলো আবার মাহবুব ভাইদের আবার কানে হয়তো পর্দায় পর্যন্ত আসে না। সো এই জন্যই দুঃখ অনুতাপ যে জুলাই যে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে যুদ্ধ করলাম, সে যুদ্ধের ফসল। হ্যাঁ, এইখানে আমি ভাইয়ের সাথে হয়তো একমত, ইউনূস সাহেব আমাদের হাতে দিলেন না, কিন্তু একটা জিনিস বলে দিই, জিয়া পরিবার আমার আত্মবিশ্বাস, জিয়া পরিবার অতন্দ্র প্রহরী, এবং জিয়া পরিবার কোনোভাবেই এই পুশিংকে কোনোভাবেই মানে সমর্থন করবে এটা মনে হয় না, এটা আমি আশা করি না, এবং এটা সমর্থন করি না। এবং তারা যদি এটা করে, আমার বিশ্বাস হয় না জনাব প্রধানমন্ত্রী এটা একসেপ্ট করবে। সেই জন্য সালাউদ্দিন সাহেব আগেই বলে দিলেন, পুশিং করা, এই পুশিং করার এই কালচারটা আমরা দেখছি। এই যে গতকালকে একটা লোককে দিছে বিডিআর ফেরত পাঠায় দিছে হিলিতে। সো এই যে এগুলো ইন্ডিয়া করবে, ইন্ডিয়া আপনার কোনোদিন পার্শ্ববর্তী বন্ধু কোনোদিন ভালো ছিল না, ওই পার্শ্ববর্তী বন্ধুই আপনার ঘরে আগুন লাগানোর জন্য সবসময় চেষ্টা করছে। আর ভাইয়ের আর একটা কথা বলে দিন, 26 লক্ষ যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনি একটু পরিসংখ্যান দেখেন যে বাংলাদেশ থেকে সবচেয়ে হাইয়েস্ট রিমিটেন্স কিভাবে ইন্ডিয়াতে গেল সারা পৃথিবীর মধ্যে। আমার দেশে ইন্ডিয়ানরা চাকরি করতো বলেই তো ভারতের হাইয়েস্ট রিমিটেন্স আনার হলো বাংলাদেশ থেকে। 26 লক্ষ যদি না হয়ে ওই 30 লক্ষ শহীদের মতো যদি ওরকম মিস কোটেশন করে থাকেন, তাহলে পরিসংখ্যান তো তা বলতেছে না। পরিসংখ্যান বলতেছে কি, বাংলাদেশ থেকে হাইয়েস্ট ফরেন আর্নার ছিল ইন্ডিয়ানরা। সো বাংলাদেশকে চুষে খাওয়ার দিন শেষ। আর শুভেন্দু বাবুরা আমাদের এদিকে হাত দিলে হাত পুড়ে যাবে। আমরা এখন অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিইনি। আর আজিজ ভাই এটা শক্তি করে বলেন না, কিন্তু আমরা শক্ত করে বলতেছি, আমরা অতন্ত্র প্রহরী আছি। আর মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে দয়া করে কম খায়, মিসাইল কেন,
কম খায়, কম পড়ি, এয়ারক্রাফট কেনে, যাতে কারো চোখ রাঙানি আমাদের দেখতে না হয়। চোখ রাঙানি দেখে আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করিনি। সেজন্য বলি আজ আমার দেশ পরিপূর্ণ স্বাধীন না। আমরা একটা মানচিত্র এবং পতাকা পাইছি, কিন্তু ভারতের যে লুলুপ্ত আকাঙ্ক্ষা এদেশকে আবার করায়ত্ত করা, যেভাবে 17 বছর করছিল, সেটা জি, থেকে ধন্যবাদ ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। আপনার কাছে ফিরবো পরবর্তী আলোচনায়। আর জনাব মাহবুব আজিজ যেমনটি বলছিল, আমরা যাকে আপন ভাবি তার দোষগুলোকে আসলে চোখে দেখি না। আবার আরেকটি বিষয় বলেছে যে হিন্দু মুসলিম বিভক্তি, এই বিভক্তিটা ভারতের এক ধরনের খেলা। বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা শুনুন, প্রথমে একটু বলে নেই যে আমি তখন আমার যে সূচনা বক্তব্যে সেখানে কোনো আক্রমণ ছিল, আমি তো পরিষ্কারভাবে বললাম আমাদের কি করা উচিত এবং শুভেন্দুবাবু কি করেছে তাতে খুব ভদ্রভাবেই বললাম। তিনি আজিজ ভাই এইটা বলতে পারে না, ওটা চায় না বলে এই তর্কগুলো শুরু করার জায়গা। আসলে যেগুলো একদম মীমাংসিত তর্ক সেগুলো তো বারবার বলবার কিছু নাই। এই তো আমরা দেখলাম 24-এর গণ অভ্যুত্থানের পর যেই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় পাকিস্তান যাদের মন ও মগজে, যাদের প্রিয় সঙ্গীত পাকসার শমিন সাদবাদ, যারা এই জাতীয় সঙ্গীতে কখনো আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত যারা কখনো গায় না, সেই পাকসার জমিন সাদবাদের লোকজনের সাথে কথা বললেই তো তখন তর্কটা শুরু হয়ে যায়। এবং তিনি বললেন যে পশ্চিম পাকিস্তান পশ্চিম বাংলা আমাদেরকে দিয়ে দেওয়া হোক। কি তামাশা! তারা হীরক রাজার দেশে বাস করেন, তাদেরকে যেভাবে 7% ভোট 36% করে দিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেরকম সবকিছু তাদের আমরা এবং মামুদের মতো করে তাদেরকে দেশও দিয়ে দিবে। এবং তারা নাকি যুদ্ধ করে দেশ পেয়েছেন, এবং তাদের জাতির পিতা গোলাম আজম সাহেব কিছুদিন পরে বলবেন যে তাদের এতজন জামাতি মারা গেছেন 71-এর মুক্তিযুদ্ধে। যা খুশি তা বলবার নাম হচ্ছে বাক স্বাধীনতা। যা কোনো তথ্য ইন্ডিয়ার সবচেয়ে বড় রেমিটেন্স নাকি বাংলাদেশ থেকে যায়। মানে এই যে সমস্ত আজব গজব কথাবার্তা, এগুলোর কি উত্তর হতে পারে? এক এক করে আসি। উনি বললেন যে পুরো বাংলা এক থাকলো না কেন? থাকলো না এই জামাতিদের কারণে। 1940 সালে যে লাহোর প্রস্তাব হয়েছিল, লাহোর প্রস্তাবের মূল কথাটি হচ্ছে যে মুসলিম প্রধান একটি দেশ হবে, এবং একটি মানে কি, যেখানে যেখানে মুসলিম প্রধান আছে, অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অধীনত হবে না। কিন্তু এই যে জামাতিদের যে পূর্বপুরুষেরা পশ্চিম পাকিস্তানিরা, তারা পূর্ব পাকিস্তানিকে পদানুত করে ফেললো, ঔপনিবেশিক বানালো, 23টা বছর ধর্মের নামে এখানে রাজত্ব করলো। তার এখানকার টাকা পয়সা নিয়ে পশ্চিম পাকিস্তানে তারা 4টা রাজধানী বানালো। এগুলা কিন্তু শাহরিয়ার ভাই কখনো বলবেন না। তাদের খালি মাথায় থাকবে ভারতীয় আধিপত্যবাদ। ভারতীয় আধিপত্যবাদ কি করেছে? তারা নাকি বাংলাদেশকে অঙ্গরাজ্য বানিয়েছে। অঙ্গরাজ্য কিভাবে হলো বাংলাদেশ? 1972 সালের পর থেকে যতবার চেষ্টা করেছে এই সাম্প্রদায়িক শক্তি আমাদের মুক্তিযুদ্ধের প্রধান নেতাকে সপরিবারে নিহত করার কারণটি কি, এবং তাকে এই 8 বছরের শিশুটি সহ এইভাবে খুন করার কারণটা কি? কারণ একদম আদর্শকে সমূলে ধ্বংস করে দিতে হবে, কেউ যেন আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। আপনি দেখুন অন্য সকল ক্ষেত্রে, আপনি এখানে জিয়াউর রহমান থেকে শুরু করে বেনজির ভুট্টো থেকে শুরু করে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, কেউ কিন্তু এইভাবে সপরিবারে ছোট্ট বাচ্চা সহ কাজের লোক সহ মারা যায় না। কেন বঙ্গবন্ধুর ক্ষেত্রে এটা হলো? তখন কিন্তু এই বিষয়গুলো আসবে না, সেগুলো মানবাধিকার বিরোধী নয়। এবং তাদের কথাটা হচ্ছে, মূল জায়গাটা হচ্ছে একদম পুরো ক্রন্দন, আত্মার ক্রন্দন, পাকিস্তান কেন ভাগ হলো, পাকসার জমিন সাদবাদ, এই ভাগ হওয়ার কান্না তাদের আর কোনোদিন গেল না। এবং 75-এর 15ই আগস্টের পর আপনি খেয়াল করুন কতগুলো দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। এই জামাতিদের যারা যেখানে রসুনের প্রান্তগুলো যুক্ত তারা দিয়েছে, অর্থাৎ তারা তখন বাংলাদেশকে স্বীকারই করতে যায়নি। এবং দ্রুত গতিতে এই পট পরিবর্তনটা হলো যখন বাংলাদেশে স্বাধীনতার পরে। কেবল এখন তারা মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়েও বিতর্ক করে, এবং তারা শাপলা ট্র্যাজেডি, শাপলাকে গণহত্যা বলে। আমি আপনাকে দেখাই, এই যে 5ই মে আপনার তাণ্ডব হয়েছিল, এটা কি দেখা যাচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন? শেষ রাতে সারাশি অভিযান, এটা 6ই মে সমকাল। তারপরে আপনি দেখুন প্রথম আলো, অবরুদ্ধ ঢাকায় ব্যাপক সহিংসতা, এবং সেখানে দুটো পত্রিকাতেই বলছে প্রথম আলো জানাচ্ছে 10 জন নিহত হয়েছে, আর সমকাল জানাচ্ছে 11 জন নিহত হয়েছে। আপনি সবগুলো পত্রিকা খুঁজে দেখবেন, এই হচ্ছে তার পরের দিনের বিবরণ। কেউ কোনো কিছু লুকায়নি। আপনি দেখবেন হঠাৎ করে একটা ন্যারেশন চলে আসছে, সেখানে হত্যা হয়েছে, এবং তার আগে যে তাদের সাম্প্রদায়িক পত্রিকাগুলো, বিশেষ করে একটি বিশেষ পত্রিকা এখানে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি দিয়ে দুটো গ্রুপকে মুখোমুখি করে দিল, হেফাজত আর এদিকে জনতার কি বলে গণজাগরণ। এই যে সব সময় একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি তারা তৈরি করার চেষ্টা করবে। সব সময় আপনার এই তর্কটা থাকবে, ধর্মকে উস্কে দিতে হবে,
যেই দেশের 92% মুসলিম, তাদের জন্য আবার আলাদা আইন কানুন লাগবে কেন? তারা তো এমনিতেই সংখ্যাধিক্য। এইটাই তো এক ধরনের ফ্যাসিবাদ কায়েম করার রাস্তা। আপনার যেই অন্য যে কোনো ধর্ম মত 2 জন থাকলো 5 জন থাকলো সমান অধিকার পাবে। আপনি মুসলিমদের ওখানে যদি পশ্চিমবঙ্গে তারা অত্যাচার করে বা করছে, সেই দায় আমাদের এখানে নিতে হবে কেন? আমরা কেন হিন্দুদের উপর অত্যাচার করব? 30% হিন্দু কি করে 7% পরিণত হয় এখন? আপনি 1947 সালে 30% হিন্দু ছিল এই ভূখণ্ডে। আপনি যে কোনো কিছু হলে হিন্দুদের উপরে হামলা, বাড়িঘর দখল, রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার। আপনি দীপচন্দ্র রায়ের কথাতে আসে না কেন? আপনি যখন এইখানে এই ধরনের উস্কানি দিবেন, তখন আরেক জায়গায় সেই উস্কানিটা যায় না? আপনারা যে সব বড় বড় কথা বলেন, আপনারা কোন প্রগতিশীল আন্দোলনে অংশগ্রহণ করেছেন জামাত এই পর্যন্ত? কোন এই মাদ্রাসার যে ছাত্রীটি 11 বছর বয়সে প্রেগনেন্ট হয়ে গেল, একটি কথা বলেছেন? একটি বার আপনারা দাঁড়িয়েছেন রাস্তায়? কোনোবার বলেছেন যে মাদ্রাসায় কেন এত বলাৎকার হয়, কেন এত ধর্ষণ হয়? না, রাগ ঢাক করবেন, সব নারী সংস্কারের বিরুদ্ধে কথা বলবেন, এবং এই সব বলে বলে আপনারা একটা বিভাজিত সংস্কৃতি তৈরি করছেন। আমরা তো কখনোই কোনো জায়গা থেকে আপনি যাদেরকে প্রগতিশীল বলেন তারা কি কখনোই হত্যা করতে যায়? ব্লগার হত্যা কারা করেছে? জামাত করছে না অন্যান্য দলের পক্ষ থেকে? আমি বলছি না যে জামাত করছে, জামাত তো বিরোধী দল। বিরোধী দলের কাছ থেকে তো আমরা একটা দায়িত্বশীল আচরণ আশা করি। তারা যে সংসদে যে আলাপ করে বা রাজপথে আলাপ করে, কি নিয়ে আলাপ করে? সংস্কার নিয়ে, জুলাই সনদ নিয়ে আলাপ করে, আর ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আলাপ করে। আপনার এই যে এই সমস্ত ধর্ষণ নিয়ে, নারী সংস্কারের নামে যে সমস্ত অশালীন আচরণ করলো সাম্প্রদায়িক শক্তি, জামাত কেন এই ব্যাপারে কথা বলে না? জামাত বলে যে আমরা নারীকে শীর্ষ আসনে দেব না, এবং তারপরে তারা আবার এমপি পদ নেয় কেন? তাহলে এই এমপি পদগুলো কি শীর্ষ আসন নয়? কেন দ্বিচারিতা? এবং আপনি বলেন যে তারা এখন আবার শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলে। অর্থাৎ এই মুনাফিকি। আপনার কাছে ফিরবো, আমি একটু যেতে চাই ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির আপনার কাছে। যেমনটি বলছিল জনাব মাহবুব আজিজ, আমরা দেখেছি যে সংসদে নানান ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে সংসদের প্রথম অধিবেশনে খুব একটা কথা বলা হলো না। এবং সবচেয়ে একটি উল্লেখযোগ্য বিষয়কে আমি এই ক্ষেত্রে আলোচনায় আনতে চাই যে 72-এর সংবিধানের মূলনীতিকে পরিবর্তন করতে হবে। এ ধরনের একটি নীতিগত অবস্থানের কথা জানান দিয়েছে বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম। তিনি বলেছে যে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই দুটো বিষয়কে পরবর্তীতে যোগ করা হয়েছে, যেটা ভারত কিংবা পাকিস্তানের সংবিধানে নেই। যে সংবিধান মেনে শপথ গ্রহণ করা হলো, যে সংবিধান মেনে নির্বাচন অনুষ্ঠিত হলো, এখন গিয়ে কেন এ ধরনের সংবিধান পরিবর্তনের একটি নীতিগত সিদ্ধান্তে আসার প্রয়াস? আপনার কাছে জানবো উত্তরটা। দেখেন, আগে আমার ভাই তো অনেক কথা বললো। প্রথম জিনিস বলি, সারে জাহাজে আচ্ছা, এটা বোধহয় কার লেখা? এটা বোধহয় আমার ভাই বোধহয় ভালো জানে, আল্লামা ইকবালের লেখা। আর এটা কার গণসংগীত সেটাও আমার ভাই জানে। আর বললেন না, শোনেন, সাম্প্রদায়িক উস্কানি তুলে দিচ্ছে 30% লোক হিন্দুর ঘর বাড়ি, এগুলো কথা বলে, এগুলো তো ভারতের বয়ান দিয়ে যান, রয়ের বয়ান এদেশে দেওয়ার জন্য অনেকগুলো মানুষকে তো পেইডি করা আছে। সেই এইটা দিয়ে আমরা মাথা ব্যথা নেই। 9% এদেশে কয়টা হিন্দুর বাড়িঘর ভাঙছে, আগুন দিছে, সেটা দেখাক ভাইরা। গত 1.5 বছরে না, ওই যে আমার ছোটবেলার বন্ধু আমার পাশে বসতো, একসাথে বসতাম, পরের দিন হঠাৎ করে সকালবেলা দেখি নাই। একদম নাম ধরে বলে দিতে পারি, এখন শিলিগুড়িতে চায়ের বাগানের মালিক। আমার দেশে, আমার নওগাঁয় সবচেয়ে বেশি হিন্দু থাকতো, কারো দোতলা বাড়ি ঘর, ভালো ঘর বাড়ি নেই। ব্যবসা করে টাকা কোথায় নেয়? কি টাকা এখানে নিরাপদ না? এগুলো উস্কানিমূলক কথা না। এদেশে যেমন আমার বন্ধু কার্তিক ছিল, এখনো আছে, এখনো আমরা বন্ধু। যে চলে যাবে তাকে আপনি একটা সাম্প্রদায়িক ইস্যু বানিয়ে ভারতকে আপনি ভাই দেখেন, এই কথাগুলো মনে হলে হাসি বাড়ায়। কারণ ভাইরা হচ্ছে এমন একটা ক্ষেত্র তৈরি করতে চায় যাতে বাংলাদেশ ভারত দখল করে নেয়। কারণ এই সাম্প্রদায়িক ইস্যুতেই হায়দ্রাবাদ দখল করে নিয়েছিল ইন্ডিয়া, যে হিন্দুদের উপর খুব অত্যাচার হচ্ছে ওখানে, এই কথা বলেই দখল করে নিয়েছিল। আর এই পথটাই তৈরি করতে চায় এই বয়ান। 47 সালে 30% ছিল, আজকে কেন 7%? সো এই বয়ান ইনশাল্লাহ আমাদের 91% মুসলমানের দেশে এটা হবে না। এই জন্যই বলছি যে ভারতীয় আধিপত্যবাদ কোনদিন এদেশে কামিয়াব হবে না, কারণ আমরা ইসলামী জাতীয়তাবাদে বিশ্বাসী। ভাইরা যতই ধর্ম নিরপেক্ষতার কথা বলতে থাকুক, ওগুলো বাতাসে মিলিয়ে যাবে। আর দ্বিতীয় কথা, সবসময় জামাত করে, আমি এখানে জামাতকে ডিফেন্ড করতে আসিনি, আমি আসছি সত্য কথা বলতে। একজন বাংলাদেশি হিসাবে যেটা বাংলাদেশের মঙ্গলজনক, সেটা কোনো দলের বা কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নে আসেনি। আমরা সবার আগে বাংলাদেশ, এবং এই মাননীয় প্রধানমন্ত্রী বলছিল না টেক ব্যাক বাংলাদেশ, এই টেক ব্যাক বাংলাদেশ মানে কি? টেক ব্যাক বাংলাদেশ মানে হচ্ছে ভারতের হাত থেকে দেশটাকে নিয়ে আসতে হবে। মাহবুব আজিজ ভাই যেমন বললেন 75 সালের কথা, মাহবুব আজিজ ভাই কিন্তু কথা বললেন না 30,000 লোককে হত্যার কথা, জাসদের সবাই মুক্তিযোদ্ধা, এ কথা বললেন না। বাকশাল কায়েম করে একদলীয় শাসন ব্যবস্থার কথা,
এ কথা বললেন না রক্ষী বাহিনী কর্তৃক এদেশের সুন্দর সুন্দর মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়ার কথা। এ কথা বললেন না মা বোনেরা সন্ধ্যার পর বের হতে পারতো না। এই কথা কিন্তু একবারও বলেন না। এ কথা একবারও বলেন না যে কেন ইউএন এর সেই সময় চীন, সৌদি আরব সবাই কেন স্বীকৃতি দিতে যায়নি, কারণ বাংলাদেশের ইন্ডিয়ান সৈন্য 75 সাল পর্যন্ত ছিল। একথা ওনাদের বলতে খুব বাধা লাগে। ওই বঙ্গবন্ধু যাকে বলতেছে তার খেতাবটা কিন্তু ওই মুজাহিদুল ইসলাম সেলিমরা 1973 সালে কেড়ে নিয়েছিলেন, কারণ উনি ওটা যোগ্যই না। ওনারা এখনো ওটাকে, কারণ এদের কাছে মুজিববাদ হচ্ছে একটা আদর্শ না, ধর্ম। সেজন্য ওনারা শেখ হাসিনার এই গত 17 বছরের শোষণ শাসন এটাকে দেখতে পান না। ওনারা কথায় কথায় খালি ওই দীপুর কথা বলেন। দীপুকে কিভাবে, দীপু কি কোন সাম্প্রদায়িক দাঙ্গার জন্য নিহত হয়েছে? না। কেউ কি ওখানে তাকে আয়ে আগুন দেওয়া কি কেউ সমর্থন করে? না। আজকে জুলাই সনদের কথা একটা বারও শুনলাম না। এর মধ্যে বললেন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, ভারতের ড্রাফটেড 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন করে সংবিধান রিরাইট করতে হবে, সংস্কার করতে হবে। এ কথা আমাদের ভাইদের নাই। আমাদের ভাইরা কোথায় নিয়ে যাচ্ছে? নারীকে দেওয়া হয়েছে, আর নারীকে দেওয়া হবে। জুলাই সনদ বাস্তবায়ন করেন, 5% এমনি পেয়ে যাবে। আপনারা শোনেন, সবচেয়ে বেশি জন একটু আগে বললেন না শরিয়া আইনে, শরিয়া আইনে কি আছে? যদি কেউ ধর্ষণ করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আবার আপনি বলতেছেন আমি শরিয়া আইন সমর্থন করি না। তাহলে এটা দ্বিমুখী হয়ে গেল না? সো এটা আসলে ওনাদের দোষ না। ওনারা তো ভালো করে এই কোরআন তাফসীর এগুলো পড়তেছেন না, পড়লে ইনশাল্লাহ ওনারাও বলতেন যে অবশ্যই আমাদের প্রকাশ্য শত্রু ভারত, এবং এই ভারতের যে উস্কানি, এটা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই যে ভাইকে আমি একটা প্রশ্ন করি, আমরা যদি স্বাধীন দেশ হয়ে থাকি, আর একটা দেশের মুখ্যমন্ত্রী কোনোদিন আমার দেশের ইন্টারনাল বিষয়ে কথা বলতে পারে? এবং এটা কি আমার দেশের সার্বভৌমত্ব কে, আমার দেশের, আবার বলে দিচ্ছি, আমার দেশের সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করার সমান না? ইন্ডিয়ান ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি বলেনি, জয়শঙ্কর বলেনি? এই জয়শঙ্করদের কথাগুলো হঠাৎ করে কেন? হঠাৎ আপনার 91% মুসলমানের জন্য আপনার দরদ থাকে না কেন? আপনার আর ইসলামে কি আছে জানেন? মাইনরিটিকে প্রোটেকশন দেওয়াটা এটা আমাদের ফরজ। সো মাইনরিটিকে প্রোটেকশন দেওয়াটা ইসলামে ফরজ আছে। আর 91% মুসলমান কেউ হিন্দুর কোন জায়গা দখল করছে বলে আমার জানা নাই, কারণ আমি নওগাঁ শহরে বড় হয়েছি, ওখানে আমাদের সবচেয়ে বেশি হিন্দু, বড় বড় প্রতিমা, পূজা সবকিছু হয়েছে। তো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা এগুলোতে নাড়ুটাকে আমরা সবসময় খেয়ে অভ্যস্ত ছিলাম, কিন্তু আমরা কোনোদিন এই জিনিসগুলো দেখিও। মানে এখন কি আমরা নেই, মানে ছিলাম কেন, কি এই কারণে বলা হচ্ছে? জি 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 বোন, আবার একটু বলবেন কি? আমরা তো ছিলাম বলছি, মানে কেন এখন কি নেই বিষয়টি? না না, আমরা আগেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো, কিন্তু এটাকেই পুঁজি করে মুজিববাদ, যে মুজিববাদ আর এক নাম হচ্ছে মুদ্রাবাদ, এই মুজিববাদ যতদিন এই আদর্শকে এখানে, এই ধর্মকে লালন করা হবে, আপনি শান্তিতে থাকতে পারবেন না। ওটা তো দাফন আমরা করে দিছি, কিন্তু সেটাকে আবার ওই পোস্টমর্টম করার জন্য ওনারা আবার তুলতে চায়। তো সেই চেষ্টা কোনোদিন সফল হবে না। আর আপনার কথাটা বলি, যে মূল